তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। সকাল সকাল গোলাপ ফুল হাতে দিয়ে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি বলবো। গন্ধটা শুকিয়ে নিস, এত মানে কি বলবো, গন্ধ নেই কিন্তু তবুও গন্ধ শিখলাম। মানে ফুল হাতে পেলেই মনে হয় গন্ধটা শুকিয়ে। এতগুলো ফুল এনেছে, আর গোলাপ ফুল বলে কথা, ফুলের রানী গোলাপ। আমার ছেলে এনেছে গোলাপ ফুল, দেখাচ্ছি তোমাদের কি অবস্থা। আমার ছেলে এত গোলাপ ফুল নিয়ে এসছে আমার জন্য। এখানে তো অনেকগুলো পিস গোলাপ আছে, আর এই সময় না এই গোলাপগুলোর দাম খুব কম হয়, ওই 20 টাকা করে বান্ডিল হয়। দুই বান্ডিল ফুল নিয়ে এসছে আমার জন্য। বুঝতে পারলে এত ভালোবাসে। একটা গোলাপ আনলেই হতো, কিন্তু না, ও আমার জন্য 2 থোকা গোলাপ নিয়ে এসছে। গন্ধ নেই, একদম গন্ধ নেই, কিন্তু সৌন্দর্য তো আছে। আর এই গোলাপগুলো রাখার মতো টব, কিন্তু টব বা ফুলদানি আমার কাছে নেই, সেই জন্য আমি এই বালতিটার মধ্যেই ভিজিয়ে রেখেছি। তো বালতির মধ্যে ভিজিয়ে রাখলে টাটকা থাকবে, দেখতে তো সুন্দর লাগছে। বুঝতে পারলে এত ভালোবাসে বড় ছেলে, আমার জন্য গেলেই ফুল নিয়ে আসছে। তারপরে কথা বলবো, দেখো পটল দিয়ে আলু দিয়ে একটা কষা কষা করে তরকারি করেছি, এই দিয়ে কিন্তু রুটি খাওয়া হয়ে যাবে। আর এখানে আছে মিল্ক মেড, এটা একটুখানি দিতে হবে, ক্ষীরের কাজ করবে, দারুণ লাগে খেতে শুধু শুধু। তাহলে এটাও দেবো রুটির পাশাপাশি, রুটি তরকারি আর এক মিল্ক মেড। ছোটবেলায় এই মিল্ক মেড আমার এত ভালো লাগতো, এত ভালো লাগতো কি বলবো, আমারও ভালো লাগতো। এখন সমস্ত বাচ্চা সবারই এটা ভালো লাগে, শুধু আমার কেন। লুকিয়ে লুকিয়ে খেতাম, চুরি করে খেতাম। বাবা, মা পিটানি দেবে যদি সামনে রাখতো না, লুকিয়ে রাখতো, কিন্তু সন্ধান পেয়ে যেতাম, পিঁপড়ের মতো সন্ধান পেয়ে যেতাম আমি আর আমার বোন। রিজুর বাবাও তাই বলে, এগুলো না আমরা সন্ধান পেয়ে যাই, তাই না, পিঁপড়ের মতো। আমার জন্য অতগুলো গোলাপ গিফট আনলো। ছোট ছেলে বলছে মা ওখান থেকে এই যে একটা গোলাপ ছিঁড়েছি, মানে ওই ছিঁড়ে দিয়েছে, এটা তুমি মাথায় দিয়ে আজকে ভিডিও করবে। অফার ফেলতে পারলাম না। আর সত্যি ফুল বুঝতে ভালোই লাগে। বিয়ে বাড়ি যাবো না, কোনো অনুষ্ঠান বাড়ি যাবো না, রান্নাঘরে রান্না করতে যাবো আজকে। মাথায় ফুল দিয়ে এই গোলাপ ফুলটা মাথায় দিয়ে আমি আজকে রান্না করবো। তাহলে এত একটুখানি দাঁড়াও, ক্যামেরাটা অফ করে নিই, কারণ অন ক্যামেরায় আমি ফুল বুঝবো না, ব্যাকাটারা হতে পারে। তো সেই লাগছে বলবে, কি করব বলো, শক্ত মেটাতে হবে আর সবার কথা রাখতে হবে, সেই জন্য ছেলেদের কথা ফেলতে পারলাম না। এই করতে করতেই আজকে রান্না হবে, মাথায় ফুল দিয়ে রান্না হবে, বিয়ে বাড়ি যায় বা না যায়। আর ছাদে চলে এসেছি শাক তুলতে। এই শাক দিয়ে আজকে হবে রুই মাছের ঝোল, দেখছো। এই শাকের ডাটা বীজ হয়ে গেছে, এরপর আর খাওয়া যাবে না, বুড়ো হয়ে গেছে। সুরে যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে, ওঠো ওঠো সুরে যাই রে। এত রোদ, এই গানটা আমি চলো ঘরে গিয়ে শেষ করবো। সুরে যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে, ওঠো সুরে যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া। ভোরে হাওয়া দোলা দিয়ে কিসে সারা জাগায়, জানি না তো মনে আমার কিসে ছোঁয়া লাগায়। ও ভোরের হাওয়া দোলা দিয়ে কিসে সারা জাগায়, জানি না তো মনে আমার কিসে ছোঁয়া লাগায়। ও তোমার ছোঁয়া সুরে চাই রে আকুল করে হিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে, ওঠো সুরে যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া। সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো, আকাশেতে যাব উড়ে ঘর যে আমার ছোট। ও সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো, আকাশেতে যাব উড়ে ঘর যে আমার ছোট। ও তোমায় ভাবি সুরে যাই রে রাখি গোধরিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া রে, ওঠো সুরে যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া।
ডাঁটাগুলো কেটে নিলাম। এই দেখো, এই ডাঁটাই হবে না, ডাঁটা দেখলাম অল্প কটা হয়ে যাচ্ছে, এর মধ্যে একটু পটল দেবো, পটলে কেটে নিলাম আর আলু দেবো। আর রান্নাটা করবো কি দিয়ে বলো তো, পেঁয়াজ জিরে লঙ্কা বাটা, ব্যাস এই। আর এনেছে রুই মাছ, এই রুই মাছটা দিয়ে ঝোল হবে, এটাকে কাটিং ছাটিং করে নিতে হবে, কাটাকাটি করে আনেনি। আর এই দেখো গদা, 2খানা গদা 3খানা গদা এনেছে, এই গদাগুলো কাটতে হবে, মানে এই থোড়গুলোকে কাটতে হবে। আর এই থোড় কাটার সময় যে হাতে পেঁচিয়ে পেঁচিয়ে করি না, আর রিজু বলে মা এই সবজির মধ্যে সুতো এলো কোথার থেকে, ওইগুলোকে সুতো বলে। আমি বলি এগুলো সুতো না, এগুলো হচ্ছে থোড়ের আঠা বা কষ যাই বলো না কেন, ও বলে এগুলো সুতো। তাহলে পরে এটা কেটে নি, থোড়টা দেখো মনে হচ্ছে তো কচি হবে, দেখো হারিয়ে নি, তারপর বলছি দেখাচ্ছি দেখো। কচি আছে, সরু, রট লাইটের মতো সরু, একদম রট লাইটের মতো সরু, তাই না? তাহলে এটা কেটে নি, তারপর জামা কাপড় ছাড়িয়ে ফেলছিস? হ্যাঁ, থোড়ের জামা কাপড় খুলে ফেলছে। ওই হেভি মজা লাগে জানো তো এরকম থোড়ের জামা কাপড় খুলতে। বলছে আমাকে করতে দিল না, হাত থেকে কেড়ে নিয়ে বলছে ও নাকি থোড়ের জামা কাপড় খুলবে। বলি মা এগুলো থোড়ের জামা কাপড়? আমি বলছি হ্যাঁ থোড়ের জামা কাপড়, খোল তাহলে থোড়ের জামা কাপড়, দেখি খোল, তারপর দেখি ওর বডি কিরকম আছে দেখবো আমি, খোলার পরে ওর বডিটা দেখা। দেখো যুদ্ধ করছে, ওর জামা কাপড় খুলতে গিয়ে যুদ্ধ করছে। রিজুর অবস্থা দেখো, ঘেমে যাসনি তো? হ্যাঁ, জামা কাপড় খোলা হয়েছে, দেখি বডি, দেখি হেলদি না রোগা? রোগা দেখো রোগা। তাহলে এটা কেটে নি, রিজু আমার হেল্প করে দিল জামা কাপড় খুলে, থোড়ের জামা কাপড় খুলে আমাকে। মাছ ভাজবো, মাছ ভাজতে গিয়ে তেলেরও মাখানা হয়ে গেছে। সমস্ত মাছের দোকানদারদের ওপর ভরসা করা যায় আজকাল? সব কটা মাছের আঁশ ছাড়িয়ে দিয়েছে, তো এই মাছটা দেখছি আঁশ ছাড়ানো নেই। আমি ধুয়ে বেশ করে তেল হলুদ মাখিয়ে দেখি এর মধ্যে আঁশ লেগে আছে। এই যদি কারুর পাতে পড়ে তাহলে বলবে বউ কেমন দায় সারা কাজ করছে, বাবা বইয়ের নামে বদনাম হয়ে যাবে, দোকানদারের নামে বলা যাবে না, বলে তুমি কেন দেখে নাওনি, এটাই হবে কথা, তুমি কেন দেখে নাওনি। আমি তো ভাবছি সব কটা মাছের যেহেতু আঁশ ছাড়ানো আছে আমি আর চেক করিনি, কিন্তু এটা একটা পিস দিয়ে দিয়েছে, এটা দেখিনি, এটার মধ্যে আঁশ লেগেছিল। এই আঁশগুলো সব ছাড়িয়ে বাড়িয়ে নিলাম। তাহলে এদের উপর বিশ্বাস করা যাবে? এদের উপর বিশ্বাস করলে পারে নিজের ঘরেই বাসায় কাজ করছে, এইসব হবে, বুঝতে পারলে? কেউ দোকানদারের দোষ দেখবে না। তাহলে ভাবছি দেখলাম এই মাছটা ভাজাচ্ছে না, মাখিয়েও ফেলেছি, তারপরে এই অবস্থা। কি বলবো বলো, কাকে বিশ্বাস করবো, কাউকে বিশ্বাস করা যাবে না। এই পৃথিবীতে এমন মানুষ নেই কাউকে বিশ্বাস করা যাবে না, আবার বিশ্বাস না করেও পারবো না। পৃথিবীতে বাস করতে গেলে বিশ্বাস করেও চলতে হবে, সরতেও হবে, মরতেও হবে, জিততেও হবে, হারতেও হবে, এই হচ্ছে কথা। তাহলে মাছগুলো দেখে, আর এই মাছটার জন্য আমি আজকে কেস খেতাম, এই মাছটার জন্য আমি কেস খেতাম। দোকানদার বললো ভুল, আর সেই দোষ এসে যাবে আমার গাড়ি, হুজোর গাড়ি। দোকানদারের ভুলের জন্য আমাকে কথা শুনতে হতো, কি মাছ রান্না করেছো, আর শুধু মাছ রান্না করেছো, কোন দিকে মন থাকে, কি এমন কাজ করো সারাদিন, কে বলবে যে এই দোকানদারের দোষ? বাকি আমি হলুদ নুন মাখানোর পরে চোখে পড়েছে। তোমরা তো দেখবে এরকম গোটা মাছটা আঁশ ছাড়ানো, মানে হাফ মাছটা গোটা ছাড়ানো অবস্থায় এনেছি। কে বুঝতে পারবে বাপু যে এই মাছটা আলাদা করে দিয়েছে, ওয়েটে কম হয়েছে, তার জন্য এটা আবার দিয়েছে ওজনটা সমান করার জন্য। তাহলে এইটা যে আঁশ ছাড়িয়ে দেয়নি, কোন গোলক দেবতা বুঝতে পারবে বলো তো? আমি তো ভেবেছি সব কটাই আঁশ ছাড়ানো। সেই হিসাবে সব কিছু কাটিং ছাটিং করে ধুয়ে বেশ করে হলুদ মাখিয়ে রেখে ভাজতে যাবো, আমার সময় হাতে বাজছে আঁশ। তাগি তবুও লোককে যে তেলে দেওয়ার আগে আমার হাতে বলেছে, বা ভগবান আমাকে খেয়াল করিয়ে দিয়েছে যে এটা দেখে নে রে মামুনি, এটা দেখে নে, তা নাহলে পরে টেস্ট খেতে হবে, তোকেই কথা শুনতে হবে। বললো সারাদিন কী কাজ করে, শুয়ে বসে থাকি তো এই তো শুয়ে বসে আছি, আর ডাটাগুলো এবার কড়াই দিয়ে দিলাম। এবারে মশলা কষাবো, ডাটাগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পটল আলু ডাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আবার মশলা দিয়ে কষাবো, মানে ভাজা ভাজা করে আবার মশলা দিয়ে কষাবো। আর কি বলবো বলে, সব দিকেই অনাচার, এদিকে কাটাচ্ছি। কলেজে এখনো কলেজে ভর্তি হতে পারিনি, সব দিকেই অনাচার, পড়াশোনার দিকেও অনাচার শুরু হয়ে গেছে। টাকার গেম খেলছি জানো, টাকার গেম খেলা হচ্ছে, মানে পড়াশোনা নিয়ে টাকা পয়সা দিয়ে গেম খেলা হচ্ছে একটা। বুঝতে পারছি আমি, যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের বাবা মারা হারে হারে টের পাচ্ছে, সন্তানরা আর কি পাচ্ছে, বাবা মাদের তো পকেট খালি হয়ে যাবে, তাও বেটার জায়গা খুঁজে পাচ্ছে না মন মতন।
সরকারি কলেজে ও যা রেজাল্ট ছিল সরকারি কলেজে ভর্তি হতে পারতো, অনায়াসে পারতো। সরকারি কলেজে ভর্তির টাইম ছিল 7 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত টাইম ছিল। কিন্তু আমরা সেই ওয়েট করে আছি যে 7 তারিখ পর্যন্ত, 5 তারিখে করতে যাব, 5-6 তারিখে করতে যাব। দেখা গেল 4 তারিখেই অফ করে দিয়েছি। 4 তারিখের পরে আর আউট অফ স্টক, মানে আর ভর্তি দিচ্ছে না সরকারি কলেজে, আর ভর্তি দিচ্ছে না। তখন মাথায় বাজ হয়নি। আমরা 7 তারিখ ওয়েট করে আছি যে 6 তারিখে যাবো রাতের বেলা ভর্তি ব্যাপারে। তো গেল, সেই অপশানটা চলে গেল, পেলাম না সুযোগটা। আমরা নিজের মধ্যে হাতছাড়া করিনি, কারণ যেটা খবর এসছে সেই অনুসারেই তো চলবো। তারপরে সেকেন্ড অপশান হলো আবার ফর্ম ফিল আপ করা হলো, আবার চুজ করে কলেজে নাম দেওয়া হলো। কিন্তু যে কলেজ চুজ করেছে যে কাছে পিঠে দেবো ছেলেকে, হোস্টেলে রাখবো না, মন মতো সেসব কলেজ একটাও আসলো না নিজের এরিয়ার মধ্যে বা নিজের ডিস্ট্রিক্টের মধ্যে, সেইভাবে আসেনি। দূরে দূরে এসছে, দূরে দূরে পাঠাবো না, সেখানে 500 টাকা করে ফর্ম ফিল আপ করতে হয়েছে আবারও। তারপরে তৃতীয়বার আবার করলাম, প্রথমবার তো 500 টাকা দিয়ে করলাম, হলো না। আবার দ্বিতীয়বার করলাম, তখন বলতে 1000 টাকা লাগবে, আবার করতে হবে। আবার অ্যাপ্লিকেশন করা হলো, তখন আবার 1000 টাকা নিল। সেই যে দূরের কলেজটা পড়েছিল, মানে আমাদের রেঞ্জের অনেকটা দূরে, মানে হোস্টেলে গিয়েই থাকতে হবে, তো আসা যাওয়া করা যাবে না। তো সেই কলেজটাই দিয়েছি, চুজ করে দিয়েছি। কতগুলো কলেজ 1, 2, 3 করে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, সেগুলো আসেনি। সেই 8, 9 নাম্বারে গিয়ে সেই যেটা ছিল আগের বারে সেই কলেজটাই দিয়েছে। তাহলে এগুলো কী হয়েছে? সব কটা বন্ধু তাই হয়েছে। মানে কি বলবো, পড়াশোনা নিয়ে যে কি হচ্ছে, পড়াশোনা করানো যাবে না। যে বাবা মার পয়সা আছে তারাই মনে হয় পড়াতে পারবে, মানে বেসরকারি কলেজে টাকা পয়সা দিয়ে। সরকারি কলেজ মন মতো আসছেই না। তো এখন ভাবতে দেখি কি হবে, জানি না। শেষ পর্যন্ত এই নিয়ে একটা টেনশনে আছি। সরকারি কলেজ চলে গিয়েও তো একটুখানি, হ্যাঁ ওখানেও পয়সা লাগবে, তুলনায় কম লাগবে, কিন্তু বেসরকারি কলেজে জানো তো কতটা খরচ। তো জানি না, ভাবলে কি আছে কী হবে, এখনো কোনো কিছুই বুঝতে পারছি না। তাহলে রান্নাটা করে নিই। অনেক কথা বলে ফেললাম, অনেক গল্প করে ফেললাম, কারণ বসে বসে গল্প করার সময় আজকে নেই। তো কাজ করতে করতে গল্প করতে হবে। হয়ে এসছে, আর দেখো হালকা পাতলা ঝোল হবে আজকে, হালকা পাতলা ঝোল। আর আমার মাথার ফুলটা দেখেছ, পড়ে যায়নি তো, ঠিকঠাক আছে ফুলটা? হ্যাঁ হ্যাঁ, রিজু বলছে ঠিকঠাক আছে। বুঝতে পারলে কতদিন বাদে মাথায় ফুল দিলাম জানো তো, অনেকদিন বাদে। সেরকম করে কেউ বলে না ফুল দাও, আমার ছোট ছেলে বলেছে মা আজকে ফুল দাও। ও বুঝতে পেরেছে মা একটু একটু শখ হয় যে ফুল টুল দেওয়ার, কিন্তু কেউ তো বলার নেই, কেউ বলেনি এইভাবে, এত সুন্দর করে বলেনি, তাই জন্য ওর অফারটা আমি ফেলতে পারিনি। ও বললো আর সাথে সাথে কিন্তু আমি দিয়ে দিলাম ফুলটা, দিয়ে বাড়ি যায় বা না যায়। তাহলে শখটা তো পূরণ হয়ে গেল, মাথায় দেওয়া সাজি বুঝু ফুলটা দিলেই যথেষ্ট শ্বাস হয়, তাই না? মাথাটা বেশ কি সুন্দর লাগে না? আড়াইটে বাজে, এতক্ষণে আমার রেস্টের সময় হলো। আর বাইরের আবহাওয়া দেখেছো তো, মুখ ভার করে আছে, মেঘ করে এসছে। সকালবেলা এত সুন্দর আবহাওয়া, ঝলমলে রোদ, ছাদে গিয়েছি ডাটার শাকগুলো তুলবো বলে। আর একটা গান শেয়ার করলাম, লতা মঙ্গেশকরের একটা সুন্দর গান। এইসব গান যতই পুরনো হোক না কেন, আজীবন নতুন থাকবে, ওল্ড ইজ গোল্ড যাকে বলে। এইসব গানের কোনো তুলনাই হয় না, তাই না? তো ওই গানটা গাইতে ইচ্ছা করলে, এত ঝলমলে রোদ দেখে। কিন্তু এখন আবার আকাশের মুখ ভার হয়ে আসছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। খাওয়া দাওয়া সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হলো। সন্ধ্যের আগে সেরকম বিশেষ কোনো কাজ নেই, তবে বিশেষ কোনো কাজ নেই বলতে মোবাইল এখন টুকিটাকি কাজ আছে, মোবাইল নিয়ে নাড়াচাড়া করবো, মোবাইল সংক্রান্ত কাজ আছে আমার। তো যে কথা বলছি, একটা দুঃখের খবর, সেটা তো তোমাদের সকালবেলা শেয়ার করিনি, আর অত সকালবেলা দুঃখের কথা বলতেও না ভালো লাগে না। তোমরা জানো নিশ্চয়ই যে যখন অন্ধকার, আজ ভোর রাত্রে ভয়াবহ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, হাওড়া টু মুম্বাই মেল অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। প্রায় 15-16টা বগি তো প্রায় উঠে গেছে। মালগাড়ি আসছিল, সেই মালগাড়ি লাইনচ্যুত হয়ে মুম্বাই মেলের লাইনে ঢুকে গেছে, ক্রস করে মুম্বাই মেলে ঢুকে গেছে। ব্যাস ধাক্কা লেগেছে। তো ধাক্কা লাগলে যা পরিস্থিতি হয়, 16টা না 20টা মতো বগি একদম লোটপালট খেয়ে গেছে। অনেক মানুষ আহত হয়েছে আর মৃত্যু হয়েছে অনেক মানুষের। জানি না তারা কি অপরাধ করেছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে প্রার্থনা করি যে যারা মারা গেছেন তাদের আত্মা শান্তি কামনা করি, এবং তারা যেখানে থাকুক যেন ভালো থাকে। তাদের তো সকলেই ছিল, পরিবার পরিজন সব কিছুই ছিল। হঠাৎ করে অ্যাক্সিডেন্টগুলো হয় কেন বুঝতে পারি না।
কী কারণে অ্যাক্সিডেন্ট হয়, মানে সত্যি কথা কি আর বলবো। আর যারা ইনজিওর হয়েছে, লেগেছে, আহত হয়েছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে সেই প্রার্থনা করছি, ভগবান তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তাদের তুমি সুস্থ করে দাও, তাদেরকে তুমি তাড়াতাড়ি বাড়ি ফেরত দিয়ে দাও, পরিবারের কাছে ফিরিয়ে দাও। কত নিরীহ মানুষ যে এইভাবে প্রাণ হারাচ্ছে, মানে ট্রেন দুর্ঘটনা বেড়ে গেছে আমাদের দেশে না। এই ট্রেন দুর্ঘটনাটা প্রায় হচ্ছে। আর রাত্রেবেলা অ্যাক্সিডেন্টটা হয়েছে যার জন্য যাত্রীরা কোনো দিশাই পায়নি, বুঝতে পারলে? এমন অবস্থা হয়েছে। মাঝে মাঝে ভাবি বেড়াতে যাবো, নিজের বাবাকে বলি যে এই একঘেয়ে সংসারের একঘেয়েমিটা কাটানোর জন্য একটু চলো না, দুদিনের জন্য, একদিনের জন্য, 3 দিনের জন্য কোথাও ঘুরে আসি। কারণ ছেলেদেরও মন বসে না যে সবসময় পড়াশোনা, একটা রুটিন মাফিক জীবনযাত্রা, ওদেরও ভালো লাগে না। তো আমরা না নিয়ে গেলে কে নিয়ে যাবে? কিন্তু যাবো ভাবি, কিন্তু এইসব ঘটনাগুলো যখন দেখি না, যখন সচক্ষে দেখছি মানে পরিবারের মানুষগুলো হাহাকার করছে, কান্নাকাটি করছে, তখন যে বুকের ভেতরটা নিজে ধপ করে, জানো তো, খুব টেনশন বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়। এত টেনশন হয়েছে, বেড়াতে যাবো ভাবছি, মানে এক প্রকার বলতে পারো বেড়াতে যাওয়ার ইচ্ছাও করে, আবার এইসব দেখে না আবার পিছিয়ে আসি, 2 পা এগোই তো 3 পা পিছিয়ে আসি, এইসব কথা ভেবে। মানে বলতে পারো বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলেও ওই জীবনটাকে হাতে নিয়ে দুগ্গা করে বেরিয়ে যেতে হবে, এই আর কি। কোনো গ্যারান্টি নেই যে কখন বিপদ আসবে কি আসবে না, কেউ কিন্তু বলতে পারে না আমাদের জীবনে। তাই বলছি, এইসব মানুষগুলোকে কখনো ভেবেছিল যে আমরা যাচ্ছি, যে জায়গায় গন্তব্যস্থলে যাচ্ছি, হয়তো সুন্দরভাবে সেখানে আমরা পৌঁছে যাবো, ট্রেনটা আমাদের সুন্দরভাবে পৌঁছে দেবে, এটাই সবাই আশা করে। আর যখন সমস্ত পাবলিক ট্রেনে ওঠে, আমি লক্ষ্য করেছি, আমি নিজেও করেছি, ভগবানকে যে যাকে বিশ্বাস করে তাকে প্রণাম করে ট্রেনটা ছাড়ার পরে আমরা বলি, ভগবান আমাদের গন্তব্যস্থলে তুমি সুন্দরভাবে পৌঁছে দিও। তো কি হলো বলো, কি হলো? সেই মানুষগুলো কি অপরাধ করেছিল? তাদের পরিবার পরিজন সমস্ত কিছু রেখে তারা আজকে চলে গেল অজানা দেশের উদ্দেশ্যে। তারপর তো কত মানুষ আহত হয়েছে, কে ভুগবে বলো? পরিবার পরিজন ভুগবে সারা জীবনের জন্য, আর সেই মানুষটা ভুগবে। আর যে চলে গেল সে তো চলে গেল, পরিবার পরিজনগুলোর অবস্থা কি হবে? তাদের কথা কে ভাববে, কে বুঝবে তাদের কথা, তাদের দুঃখের, তাদের জন্য কে পাশে দাঁড়াবে বলো? জানি না, এইসব ভাবলে না সত্যি বেড়াতে যাওয়ার মনটাই আর ইচ্ছা করে না, যে ধর তার থেকে বাড়ি মনে হয় ভালো, বাড়ি মনে হয় নিশ্চিন্ত। তবে হ্যাঁ, বিপদ আপদ সর্বত্রই আছে, রাস্তাঘাটেও তো বেরোলেও হয়, কিন্তু কি বলবো, ওইসব ঘটনা যেমন সচক্ষে দেখি আর ভালো লাগে না বেড়াতে যেতে। এই হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারলে? এই জন্য না আমি সকালবেলায় মোবাইল হাতে নিয়ে 7টার সময় কিন্তু মোবাইল খুলে এই খবরটা পেয়ে গেছি, কিন্তু আমি তোমাদের বলিনি, কারণ সকাল সকাল এই খবরটা বলবো হয়তো ভালো লাগবে না। এতগুলো তো সবাই জেনেই গেছো তোমরা, তবু আমি বললাম, ভালো লাগছে না। যখনই টিভিতে সংবাদ চালাচ্ছি, খবর দেখছি, মোবাইল চালাচ্ছি, এইসব ঘটনাগুলো চোখের ওপর দেখছি, তো ভালো লাগছে না, মনটা না ভারাক্রান্ত হয়ে আসছে। সেই জন্যই তো আবারও বলছি যে বেড়াতে যাবো ভাবি, ওই যে বললাম আবার একই কথা, যে জীবনটাকে হাতে নিয়ে মা দুর্গা করে বেরিয়ে পড়তে হবে যদি যাওয়ার ইচ্ছা থাকে। টেনশন হাতে করে এক প্রকার বেরোনো, মানে আনন্দের সাথে বেরোনো যাবে না, টেনশন চিন্তা নিয়ে বেরোতে হবে। কখন কোন বিপদ আবার না মাথার উপর আসে কিছু বলা যায় না, কোনো গ্যারান্টি নেই। বেড়াতে যাচ্ছি, আনন্দ করবো, আবার আনন্দের সাথে ফিরে আসবো, এই গ্যারান্টি কেউ দিতে পারছে না। সেই জন্য মনটাও ভালো নেই বিশেষ। যাকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগছে না, মন মেজাজটা ঠিক ভালো নেই, কারণ এই যে খবরগুলো পাচ্ছি সত্যিই ভালো লাগছে না। তো সকালবেলা এই জন্য আমি আর বলিনি এই খবরটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পরে তোমরা কি করবে জানো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর সকলের পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো আজকের মতোটা